প্রতি মুহূর্তে সেই আঁচ লাগছে সংবাদ মাধ্যমের গায়ে। এবং এটা শুধু এবিপি আনন্দের সম্পাদকীয় স্বাধীনতার বিষয় নয়, এই প্রশ্নটা সমস্ত চ্যানেল, সংবাদপত্র, নিউজ পোর্টাল কিংবা ইউটিউব চ্যানেলের। খবর করতে গিয়ে সরকারের খবরদারির মুখে পড়তে হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে পরের পর নোটিশ পাঠানো হচ্ছে, কখনো শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকালই শুনছিলাম এবিপি আনন্দের সুমনদের যুক্তিতর্ক অনুষ্ঠান, সেখানে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়ে মুখ খুলেছিলেন সাংবাদিক সুমন দে। আমি তাহারই প্রেক্ষিতে আজকে এই প্রতিবেদনে পেশ করছি এমন একটা ঘটনা, যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করুন। প্রাক্তন আইজি, রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে 18ই সেপ্টেম্বর ডিরোজিও হলে একটি গণকনভেনশনে আরজিকর প্রসঙ্গে একটা বক্তৃতা করেছিলেন। 9 মিনিট 52 সেকেন্ডের একটা বক্তৃতা করেছিলেন। যেদিন তিনি বক্তৃতা করেন ঠিক তার পরের দিন আমি সেই বক্তৃতাটা শুনেছিলাম। এমন কোনো খারাপ কথা বলেননি যার ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হতে পারে। সেই বক্তৃতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পঙ্কজ দত্তের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিলেন। চমকে গেলেন না? প্রাক্তন আইজি, সুনামের সঙ্গে কাজ করেছেন, তার কথা শোনার জন্য সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সমস্ত বাঙালি অপেক্ষা করেন যখন তিনি ঘণ্টাখানেক সঙ্গে সুমন এবিপি আনন্দে বসেন। সেই মানুষটি পঙ্কজ দত্তর বিরুদ্ধে পর্যন্ত পুলিশ লেলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা নির্মম, কতটা নৃশংস না হলে কোনো প্রশাসন, কখন কোনো সরকার এই কাজটা করতে পারে বলুন তো? কি বলেছিলেন তিনি? বলেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে 31 বছরে একজন ডাক্তারের জীবন এভাবে শেষ হয়ে গেল, নির্মমভাবে তাকে অত্যাচার করে সেমিনার রুমে 36 ঘন্টা পরিশ্রম করার পর সেমিনার রুমে বিশ্রাম করতে গিয়েছিলেন। সেই প্রোটেক্টেড এরিয়ার মধ্যে যদি একজন মহিলা এইভাবে নির্যাতিত হয়ে শেষ হয়ে যেতে পারেন, যেখানে হাজার হাজার মানুষ সেই আরজিকর মেডিকেল কলেজের হসপিটালের আশেপাশে আছেন, যেখানে পুলিশের আউটপোস্ট আছে, কর্নারে কর্নারে সিকিউরিটি আছে, তাহলে কোন সমাজে আমরা বসবাস করছি? বলছেন যে সাধারণ মানুষের মধ্যে যদি এটা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার নাম করে বলেছেন যে এই অঞ্চলে হতো, তাহলে সাধারণ মানুষের মধ্যে এভাবে রিয়াকশান হতো না। কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে এই ঘটনা ঘটলো, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। আর এই প্রশ্নটা তুলেছিলেন বলে প্রাক্তন আইজি পঙ্কজবাবুর বিরুদ্ধে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ লেলিয়ে দিন। কীভাবে জানেন? বটতলা থানায় 79/352 ধারায়, 79/352 ধারায়, বিএনএস ধারায়, সেখানে একটা তার বিরুদ্ধে পুলিশ কেস চালু হয়ে গেল। কি না পঙ্কজবাবু কেন এই কথাগুলো বলেছেন, কিসের জন্য বলেছেন, প্রশাসনকে কেন প্রশ্ন করেছেন, প্রশাসনকে কেন কাঠগড়ায় তুলেছেন? আমি একটু ছোট্ট করে সেই বক্তব্য, 9 মিনিট 52 সেকেন্ডের সেই বক্তৃতার ক্লিপের মধ্যে আমি 2 মিনিটের একটা বক্তব্য, 2 মিনিট যে অংশটা সম্বন্ধে এই এফআইআরটা হয়েছে, সেইটা আপনাদের শোনাবো। সব কিছু খুলে বলতে পারবো না, জানলেও বলতে পারবো না, কিন্তু এইটুকু আপনাদের বলছি যে মেয়েটি ধর্ষিতা হয়েছিলেন, মেয়েটি তাকে খুন করা হয়েছিল। 36 ঘন্টা কঠিন পরিশ্রম করার পর সেমিনার কক্ষে তিনি যদি একটি বিশ্রামের জন্য সময় কাটান, পশুরা তাকে সেই সুযোগটাও কিন্তু দেয়নি। এবার আমাকে বলুন, আমরা কখনো ভাবতে পারি যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটা জায়গা, যেখানে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, যেখানে আপনি দিন রাত 24 ঘন্টা লোকে লোকারণ্য, সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে, সেখানে এই ঘটনা ঘটতে পারে? একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরকম একটা জঘন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে? ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো, আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না। সেখানেই কিন্তু মনে রাখতে হবে যে সামথিং ইজ রট ইন দি স্টেট অফ ডেনমার্ক। এবং সেই যে রট, সেই রটটা কিন্তু আমরা অনেকে দেখেছি, অনেকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, অনেকে চোখ বন্ধ করেছিলাম, এখনো চোখ বন্ধ করে আছি। আপনারা শুনলেন পঙ্কজবাবু কি ভুল বলেছেন বলুন তো? কি ভুল বলেছেন? কাকে আঘাত দিয়েছেন? কোনো কমিউনিটিকে আঘাত দিয়েছেন? একটা এরিয়ার নাম বলেছেন। সেই এরিয়াতে বহু 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 বাইরের মানুষ আসে। এরিয়াটা ইনসিকিউর জোন হতে পারে, কিন্তু আরজিকর মেডিকেল কলেজের 4th ফ্লোর, সেখানে সেমিনার রুম
এবং সেটাতে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি রয়েছে, পুলিশ আউটপোস্ট রয়েছে। সেই সিকিউর জোনে যখন এই ঘটনা ঘটতে পারে, একটা রেফারেন্স হিসেবে দিয়েছেন ইনসিকিউর জোন আর সিকিউর জোনকে, সেইটাকে নিয়ে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এই কাণ্ডটা করলো। ও এটা পেছনে ইন্টেনশনটা পরিষ্কার। প্রথমত কাদের দিয়ে করালেন? প্রথমত পঙ্কজবাবুর এই বক্তৃতাটাকে বিকৃত করা হলো একটি নির্দিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যমে। এটা নিয়ে একটা টক শো বসিয়ে দিলেন একজন সঞ্চালিকা, এবং পরিকল্পিতভাবে বসানো হলো, এবং পঙ্কজ দত্তর আদ্যশ্রাদ্ধ করা হলো সেই চ্যানেলে বসে। তিনি এমন কিছু বলেছেন যেখানে দাঁড়িয়ে বহু মানুষের সম্মান নষ্ট হয়েছে, এমন একটা অভিব্যক্তি ঘটনার চেষ্টা করা হলো। সেটা পঙ্কজবাবু বলেওছেন, কলকাতা টিভি মৌপি আনন্দে তিনি এটি করেছেন। তার একটা ইন্টেনশন আছে, তিনি অনেক দিন ধরে এই কাজ করেন, এবারেও সেটা করেছেন, এবং সেটা নিয়ে একটা অনুষ্ঠান করলেন। তার স্বাধীনতা আছে, তিনি করতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু সেইটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন একটা পুলিশ কেস চালু করে দিল পঙ্কজবাবুর মতো লোকের বিরুদ্ধে। একবারও ভাবলেন না এর ইমপ্লিকেশনসটা কী? আসলে অভিমুখটা ঘোরানোর লক্ষ্যটা খুব দুটো। একটা হচ্ছে অভিমুখটা ঘুরিয়ে দেওয়া। আর্চিকর নিয়ে বড্ড মুখ পড়েছে সরকারের, ফলত স্বাভাবিকভাবে অভিমুখটাকে এবার ঘুরিয়ে দিতে হবে কোনো না কোনোভাবে। এই ডিবিসি জল ছেড়ে আমাদের এই করেছে, ডিবিসি থেকে আমরা প্রতিনিধি উইথড্র করে নিলাম, ইচ্ছাকৃতভাবে ম্যানমেড বন্যা হয়েছে, একটা অভিমুখ ঘোরানোর চেষ্টা। আর ঠিক এইভাবে আরেকটা অভিমুখ ঘোরানোর চেষ্টা যে এই কমিউনিটিকে এরা আক্রমণ করেছে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে সমাজের সর্বোচ্চ স্তরে যারা একটু প্রভাবশালী, যাদের মানুষ সম্মান দেয়, মর্যাদা দেয়, সেই মানুষগুলোকে আক্রমণ করে তলার স্তরকে সমঝে দাও। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, ডাক্তার কুণাল সরকারের নামটা মনে পড়ে, ডাক্তার সুবর্ণ গোস্বামী, এই মানুষ দুজনকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল কড়কানোর জন্য। বিনীত গোয়েল বাহিনী, বিনীত গোয়েল তো নিজে থেকে করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন নবান্ন থেকে, ভাইপো চেয়েছেন, ফলত তারা ডাক্তার কুণাল সরকার, ডাক্তার সুবর্ণ গোস্বামীকে প্রথমে টার্গেট করলেন, অন্যান্য ডাক্তারদের টার্গেট করলেন। প্রথম সর্বোচ্চ পর্যায়ে সব থেকে নামী ডাক্তারদের একটু ধরে কোরকে দেওয়া হচ্ছে, তার জন্য তাদের ডাকা হয়েছিল এবং তারা গিয়েও ছিলেন। একটু খেয়াল করে দেখুন, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, বাংলা সাংবাদিকতায় একটা নাম, দীর্ঘদিন আনন্দবাজারে সুনামের সঙ্গে কাজ করেছেন। সেই মানুষটাকে তার ডিজিটাল মাধ্যমের জন্য কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, পুলিশকে দিয়ে এফআইআর করা হচ্ছে। সব কাজ কিন্তু করানো হচ্ছে পুলিশকে দিয়ে। যে পুলিশের মুখ পুড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোম্পানি, সেই পুলিশকে দিয়েই করানো হচ্ছে, কখনো পঙ্কজ দত্তের বিরুদ্ধে, কখনো ডাক্তার কুণাল সরকারের বিরুদ্ধে, কখনো ডাক্তার সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে, আবার কখনো সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর তো বহু মানুষ আছেন। আসলে মেসেজটা পাঠানো যে আমি সর্বোচ্চ স্তরে একজন প্রাক্তন আইজিকে যদি আমি ডেকে পাঠাতে পারি, তার বিরুদ্ধে মামলা করতে পারি, তাহলে সমঝে যাও। পরিষ্কার, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমার কথা হচ্ছে এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় লাভটা কী হচ্ছে? পঙ্কজবাবুকে জেলে পুরবেন? জেলে পুরতে পারবেন না, দেশে আইন আছে, দেশে সংবিধান আছে। আপনি নিজে একটু সমঝে যান না, একটু সংযত হন না, একটু ঠিকঠাক কাজটা করুন না। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যখন 31 বছরের ডাক্তার কন্যাকে ওইভাবে নির্মমভাবে, নৃশংসভাবে খুন করা হয়েছিল, অত্যাচার করে খুন করা হয়েছিল, উইলফুল ডেথের তত্ত্ব আওড়েছিলেন না আপনার পুলিশকে দিয়ে? এফআইআর করতে 14 ঘন্টা লেগে গিয়েছিল না? তার বাবা মার অমতে ডেড বডি নিয়ে দৌড় দিয়েছিলেন সোদপুরে না? তার বাবা মার অনিচ্ছা সত্ত্বেও তার কন্যাকে জোর করে নিয়ে গিয়ে সেই রাতেই দ্বিতীয় পোস্টমর্টম করার সুযোগ না দিয়ে দাহ করিয়ে দিয়েছিলেন না? তার বাবা মার মুখ বন্ধ করার জন্য ডিসি নর্থকে পাঠিয়েছিলেন টাকা অফার করতে না? এগুলো এই পুলিশকে দিয়ে করিয়েছেন, এই পুলিশকে দিয়ে। আর সেই পুলিশকে দিয়েই কখনো ডাক্তার কুণাল সরকার, কখনো ডাক্তার সুবর্ণ গোস্বামী, কখনো সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, এখন পঙ্কজ দত্তকে ধরেছেন। এবং তার মিডিয়েটার হচ্ছে একটি সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যম সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আমি শুধু বাংলার মানুষকে বলবো, আইজিকে করকাচ্ছেন তো, আর এমন একজন আইজিকে করকাচ্ছেন যার গায়ে কোনো কালো দাগ আপনি দেখাতে পারবেন না। চিরকাল সুনামের সঙ্গে কাজ করেছেন, প্রশাসনের সুনামের সঙ্গে কাজ করছেন, এখনও সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে তিনি যখন কথা বলেন মন্ত্রমুগ্ধের মতো মানুষ শোনেন। সেই মানুষটার বিরুদ্ধে বটতলা থানায় 79/352 ধারায়, বিএনএস ধারায় মামলা রুজু করালো, এফআইআর করালো, যদি তাকে জেলে পড়া যায়। একটু জেলে পুরে দেখুন তো পঙ্কজবাবুকে, একটু চেষ্টা করে দেখুন। আমি বেশি কিছু বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বলছি,
আপনাদের প্রাইভেট তোলামূল কোম্পানিকে বলছি, একটু চেষ্টা করে দেখুন পঙ্কজবাবুকে জেলে পুরে তার আফটার রিয়াকশনটা কী হয়। এখনও দেওয়ালের লিখন পড়তে পারছেন না। সব দেওয়ালের লিখন কিন্তু আলকাতরা দিয়ে মোছা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়। দৃষ্টি ঘোরানোর জন্য ডিবিসিকে দায়ী করুন, কোনো অসুবিধে নেই। অভিমুখ ঘোরানোর জন্য যদি পঙ্কজবাবুর মতো মানুষকে জেলে পড়ার চেষ্টা করেন, তার আফটার রিয়াকশন নাগরিক সমাজে কি হবে টের পাবেন। আমি অনেক রাতে আমি খবরটা যখন পেয়েছিলাম, আমি এই ভিডিওটা দ্বিতীয়বার দেখেছি পুরোটা, 9 মিনিট 52 সেকেন্ডের ভিডিওটা দুবার দেখলাম। দেখে একটু বেশি রাতের দিকে পঙ্কজবাবুকে টেলিফোন করলাম। শঙ্কা ছিল টেলিফোন ধরবেন তো, এত রাতে ফোনটা ধরলেন। আমি তার বক্তব্যটা জানতে চাইলাম আমাদের বাংলা বার্তার উদ্দেশ্যে, বাংলা বার্তায় আমাদের প্রশ্নের উত্তরে পঙ্কজবাবু কি বললেন সেটা আজকে আপনাদের শোনাবো। সন্ময় বাবু, আমি গত 18ই সেপ্টেম্বর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরোজিও হলে একটা গণকনভেনশনে আমার একটা বক্তব্য ছিল। আই ওয়াজ ইনভাইটেড দেয়ার 18 সেপ্টেম্বর। তো আমি সেখানে আমার বক্তব্য রেখেছিলাম 9 মিনিট 52 সেকেন্ডের একটা বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যের মধ্যে দেখবেন এক জায়গায় আমি আরজি করে যে নির্যাতিতা এবং যিনি মারা গেলেন তার যে ওখানে আরজিকর জায়গাটা কতটা সুরক্ষিত সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি একবার আই ওয়ান্স মেনশন দি নেম অফ সোনাগাছি, যে এই ঘটনাটা সোনাগাছিতে হলে হয়তো কেউ অবাক হতেন না। কিন্তু এইখানে আমি আপনাকে খুব পরিষ্কার বলছি, আমার ভিডিওটা অনেকেই পেয়েছে, অনেকেই জানে। আমার ভিডিওর মধ্যে আপত্তিকর কোনো একটি শব্দ আমি উল্লেখ করিনি, কোনো পেশাকে আমি আঘাত করিনি, কোনো ব্যক্তির নামে কোনো রকম কুৎসা বা রটনা আমি কিচ্ছু করিনি, কোনো সম্প্রদায় বা কোনো ধর্ম বর্ণ কাউকে আমি আঘাত করিনি। এইটা যেটা আপনি জানবেন, যেটা আমিও দেখছি, আমার কাছে এখনো অফিসিয়ালি কোনো খবর আসেনি, কিন্তু আমি ওই সংবাদ মাধ্যমে দেখছি যে বটতলা থানাতে আমার নামে ভারতীয় ন্যায় সংহিতার 79/352 ধারাতে একটা মামলা চালু করেছে। এবার দেখুন, স্টেট থানায় কেউ যদি অভিযোগ করে, থানার ডিউটি হচ্ছে অভিযোগটা গ্রহণ করা, সেটা থানার পক্ষে অপরাধ কিছু না। কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কারভাবে জানাতে চাই, যেহেতু আপনি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, এটা আমি আপনাকে অ্যাপিল করবো, আপনি এটা প্রচার রাখবেন আপনার জনপ্রিয় ইউটিউবের মাধ্যমে, যে সেটা হচ্ছে যে আমি কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সম্প্রদায়, কোনো প্রফেশন, কোনো পেশা, কোনো জীবিকা, এই সংক্রান্ত একটি কথা আমি আমার বক্তব্যের মধ্যে রাখিনি। এইটা ক্যালকাটা টিভির একজন ডেপুটি এডিটর, তিনি এটা ইন্টেনশনালি আমাকে মেলাইন করার জন্য কোট আনকোট করে আমার মুখে, যেটা আমি বলিনি, সেটা উনি কিন্তু আমার নামে ওই সোনাগাছি শব্দটার আগে যৌনপল্লী শব্দটা উনি কিন্তু বসিয়ে দিলেন ইন্টেনশনালি। এটা কিন্তু মানে এই কলকাতা টিভির এই ডেপুটি এডিটর কিন্তু এটা উনি করেছেন, এবং অনেক উল্টোপাল্টা মন্তব্য একটা টক শোতে আমার বিরুদ্ধে কিন্তু করেছেন। আমি পুলিশের লজ্জা ফজ্জা ইত্যাদি অনেক কথাবার্তা উনি বলেছেন, আমার সঙ্গে অনেক মেলাইন করেছেন, সেখানে আরো অনেক পার্টিসিপেন্ট ছিল। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেখবেন একটা সাংবাদিকদের যে জার্নালিস্টিক এথিক্স আছে, যে ধরে নিন যে কোনো অভিযুক্ত যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে টু কন্ট্যাক্ট হিম ফার্স্ট, যে তাকে আগে যোগাযোগ করি, যোগাযোগ করে তার থেকে জানা যে আপনি এরকম কোনো কথা বলেছেন কিনা, বা এই কথার সম্বন্ধে আপনি ওয়াকিবহাল কিনা। আমার কাছে এরকম কোনো তথ্য ওই কলকাতা টিভির কোনো আধিকারিক যোগাযোগ করেনি বা চাইনি, না চেয়ে ইন্টেনশনাল এবং ফলসলি আমার ওই কোটেশনের আগে, কোট আনকোট করার আগে, ওই সোনাগাছি শব্দটির আগে যৌনপল্লী শব্দটা তারা কিন্তু বসিয়ে দিল আমাকে মেলাইন করার জন্য, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো একটি বিশেষ পেশাজীবীর মানুষজনের কাছে আমাকে হেয় করার জন্য। এটা ইনস্টিগেশন বলে আমি এটাকে মনে করি, এবং এটা আমি বিশ্বাস করি। আমারও জার্নালিজম নিয়ে পড়াশোনা আছে, জার্নালিস্টিক এথিক্সের এটা কিন্তু টোটাল অ্যান্টি, বিরোধী।
ওই টিভি চ্যানেলের যে কোনো সাংবাদিকের অধিকার ছিল আমাকে যোগাযোগ করার ওভার টেলিফোন অথবা কাছে এসে বলা যে এইরকম একটা অভিযোগ পাচ্ছি আপনার বিরুদ্ধে, আপনি কাইন্ডলি বলুন যে হোয়াট ইজ দিস। সেটা না করে তারা কিন্তু যেটা করলো, জাস্ট আমাকে মেলাইন করার জন্য এটা করলো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শাসক দলের আশীর্বাদ পুষ্ট ওই চ্যানেলটি জাস্ট আমাকে মেলাইন করছে, যাতে এই মোমেন্টে নির্ভয়া কাণ্ডের যে অভিমুখ, একটা স্রোত যেটা বইছে সারা পশ্চিমবঙ্গে, সেই অভিমুখটা কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য। ঘটনাচক্রে পঙ্কজবাবু আমি একটু আপনাকে থামাচ্ছি। আমি আপনার নয়, আমি একাধিক বক্তার বক্তব্যটা শুনেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিজোজি হলে সেদিনে গণকনভেনশনে 18 সেপ্টেম্বরের গণকনভেনশনে আমি শুনেছি, আপনার বক্তব্য শুনেছি। আমার যেটা মনে হয়েছে, খুব স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা আপনি বোঝানোর চেষ্টা করছিলেন যে যেখানে আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটাল তার উল্টো দিকে পুলিশ আউটপোস্ট রয়েছে, অত মানুষের ভিড়, আর ঠিক সেইখানে ঘটনাটা ঘটা। এটা যদি অন্য একটা জায়গায় ঘটতো, আপনি যেটা রেফারেন্স দিয়েছেন, সেটাতে আমাদের মানুষ মানে আমরা সাধারণ মানুষ বলতাম যে ওটা ওই পরিস্থিতিতে ওটা এভাবে রিয়াক্ট করতো না, যেটা আর.জি. কর মেডিকেল কলেজ অতটা সিকিউরড একটা জায়গা, অত সিকিউরিটি সংযুক্ত একটা এলাকা, এবং যেখানে পুলিশ আউটপোস্ট রয়েছে, আপনি সেইটাকে বোঝানোর চেষ্টা করেছেন, আর এটাকে ইন্টেনশনালি টুইস্ট করে ঘুরিয়ে দেওয়া হলো অন্যদিকে। এটা আমারও মনে হচ্ছে। আমি এই ঘটনাটা শোনার পর, মানে যখন আমি রিপোর্টটা পেলাম যে আপনার বিরুদ্ধে এফআইআর রয়েছে, আমি ভিডিওটা আমার কাছে, মানে আমি খুঁজে বার করলাম ইউটিউব থেকে, আমি দেখলাম, আরেকবার শুনলাম, শুনেও এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আসলে দেখুন, আমি আপনাকে, পঙ্কজবাবু, আমি আপনাকে একটা কথা বলি। আমি ইদানিংকালে লক্ষ্য করছিলাম, ধরুন ডাক্তার কুণাল সরকারকে লালবাজারে ডেকে পাঠানো, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন ডাক্তার সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠানো, এর মধ্যে দিয়ে যে মেসেজটা দেওয়া হচ্ছিল, টপ ব্রাস অফ দ্য সোসাইটিকে ডেকে একটু চমকানো, যাতে পরের লেভেলের বাকিরা একটু সমঝে যায়। একদমই তাই। আপনি প্রাক্তন আইজি, আপনাকে একটু করকে দিলে তাহলে বাকি অন্যান্যরা সমাজে, এটা আপনাকে আমি একটু না বলে পারছি না। এবং আপনাকে আরেকটা অ্যাড করি এর সঙ্গে, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, তাকেও শান্তিপুর থানা থেকে ডেকে পাঠানোর 41 নোটিশ সার্ভ করা হয়েছিল, মানে এখন কি একটা বিএনএস ধারায় নোটিশ সার্ভ করা হয়েছে। অর্থাৎ যারা একদম সর্বোচ্চ স্তরে বিভিন্ন শ্রেণীতে রয়েছে তাদের একটু কোরকে দাও, এবং সেটাই আপনার ক্ষেত্রে করা হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি, আমি যতটুকু আপনারটা এর আগে আমি একবার শুনেছি, আজকে আমি দুবার শুনে তবে আপনি এত রাত্রে আপনাকে ফোন করে বিরক্ত করলাম। এখানেই আপনার ইন্টেনশনটা ছিল সিকিউরিটির ব্যাপারটাকে বোঝানোর, এবং কোনো সম্প্রদায়কে উল্লেখ করেননি, আপনি একটা এলাকা উল্লেখ করেছেন, আর এলাকার সঙ্গে রিলেট করে দিয়ে, এবং এর পেছনে ইন্টেনশনটা তো পরিষ্কার। আপনি যে সংবাদ মাধ্যমটির কথা বললেন না, আমি বলছি সংবাদ মাধ্যমটা ইন্টেনশনটা ক্লিয়ার, এটা নিয়ে বলার কিছু নেই, সাধারণ মানুষ সেটা আলোচনা। আমি আপনাকে আরেকটু বলছি, এটা আপনার জনপ্রিয় চ্যানেলে আমি এটা জানা দরকার, যারা শোনেন শ্রোতাদের, লিসনারদের, সেটা হচ্ছে আমি এই রাজ্যে একসময় ডিআইজি সিআইডি স্পেশাল ছিলাম, এবং আমি যখন ডিআইজি সিআইডি স্পেশাল ছিলাম সেই সময় আমি ছিলাম স্টেট নোডাল অফিসার। অর্থাৎ স্টেটে যত নারী নির্যাতনের ঘটনা ঘটবে, যত নাবালিকার উপর টর্চার হবে, সমস্ত অত্যাচারগুলোকে কিন্তু আমাকে কোঅর্ডিনেট এবং মনিটর করতে হতো উইথ অল এজেন্সিজ। সেই সুবাদে রাজ্যের অজস্র এনজিও তারা আমার কাছে আসতেন যে স্যার এই নাবালিকা পাচার হয়েছে, অমুক জায়গাতে আছে, একটু উদ্ধার করতে হবে। একইভাবে দুর্বার মহিলা সমন্বয় সমিতি, যেটা হচ্ছে সোনাগাছির যে ওদের একটা বডি, যারা আপনার ওই কর্মে যারা লিপ্ত থাকেন তাদেরকে হেল্প করার জন্য একটা খুব সুন্দর প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের যিনি আধিকারিক ছিলেন, নাম বলে দিচ্ছি আপনাকে, মহাশ্বেতা ভট্টাচার্য। তিনি আমার কাছে এক সপ্তাহে 2-3 বার আসতেন ফর গেটিং হেল্প, এবং যাতে ওই অঞ্চলের যারা ওই কাজে নিযুক্ত আছেন তারা যাতে পারজিকিউটেড না হন, অত্যাচারিত নিপীড়িত না হন, সেই ব্যাপারে সাহায্য উনি চাইতেন, এবং আমি কিন্তু সমস্ত রকম সাহায্য কিন্তু করতাম। না, এটা বলার অপেক্ষা রাখে না পঙ্কজবাবু, আমি আরেকটু বলি আপনাকে, এবং এই প্রসঙ্গ কিন্তু আমি আপনাকে বলছি যে আপনার
শুধুমাত্র ওই ভদ্র মহিলা না, আমি একবার স্পেসিফিক নাম করে বললাম যে দুর্বার মহিলা সমন্বয় সমিতির যিনি টপ আধিকারিক ছিলেন, এই মহাশ্বেতা ভট্টাচার্য তো আসতেনি, তা বাদেও সরজিৎ জানাকে সারা বেঙ্গল চেনে। উনি ছিলেন একজন ডাইরেক্টর ওই দুর্বার মহিলা সমন্বয় সমিতি। উনিও কিন্তু আমার সঙ্গে খুব হেলদি রিলেশন বজায় রাখতেন, যাতে পুলিশ অ্যাসিস্ট্যান্স ওরা পেতে পারেন। এবং আমি সবসময়, দেখুন কার কি পেশা, আমি তাকে রেসপেক্ট করি, আমার কোনো রকম ডিসরেসপেক্ট কারোর প্রতি নেই। আমি ওই পেশা সম্বন্ধে একটি শব্দ খরচ করিনি, উল্লেখ করিনি, কিচ্ছু বলিনি। হ্যাঁ, আমি দেখুন জায়গা সম্বন্ধে বলতে পারি। দেখুন আমি আপনাকে বলছি, আজ থেকে মাস তিনেক আগে ওই অঞ্চলের যিনি টিএমসি আপনার কাউন্সিলর আছেন, তার সঙ্গে লোকাল টিএমসি ব্লক সভাপতির মারপিট, ঘুষোঘুষি, চুলোচুলি, প্রায় খুনোখুনি হওয়ার যেটা সারা পৃথিবী দেখেছে। তার মানে ওই জায়গাটায় নানা রকম বাইরের লোকজন আসে, অসামাজিক কাজকর্ম হতে পারে, সেখানে হয়তো নাবালিকা তাদেরকে কেউ পাচার করে নিয়ে আসতে পারে, অনেক কিছু ঘটনা হতে পারে। এমনকি দেখবেন যে এনে অনেক সময় খুনও হয়। তার সঙ্গে যারা ওই পেশায় যুক্ত থাকেন তাদের তো কেউ মিন করছে না। না, এটা তো দেখুন পঙ্কজবাবু, আমি আপনাকে বলি পরিষ্কারভাবে, এটা একদম পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে আপনাকে একটু চমকানো আর কি। আমরা পুলিশের প্রাক্তন আইজিকে যদি চমকাতে পারি, আপনারা সতর্ক থাকুন। মানে আসলে এই আর্জি করে মুখটা এতটাই পুড়েছেন একটা প্রশাসন, একটা সরকারের, তাদের তথ্য প্রমাণ লোপাট থেকে এভিডেন্স নষ্ট করে, ট্যাম্পারিং থেকে শুরু করে সমস্ত কিছুতে এখন এইভাবে অভিমুখটাকে ঘোরানোর একটা পরিকল্পিত চেষ্টা চলছে। দুর্ভাগ্য যেটা, তথাকথিত সাংবাদিকতার নাম নেওয়া কিছু জনপ্রিয় মুখ, তারা এই সরকারের এই নোংরামির একটা পার্ট হয়ে যাচ্ছেন এবং সরকারকে খুশি করে তাদের নিজস্ব ডিভিডেন্ড আদায়ের জন্য। এটা স্পষ্ট হয়েছে। আপনি পঙ্কজবাবু একটা কথা বলি, আপনার কথা বাংলার নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সংবাদ ইলেকট্রনিক্স মাধ্যমে সারা পৃথিবীর মানুষ শুনতে ভালোবাসে। লক্ষ লক্ষ শ্রোতা আপনার কথা শুনতে ভালোবাসে। এটা কারোর উষ্মার হতে পারে এবং আপনার পেছনে লাগলে তাহলে স্বাভাবিকভাবে একটা বৃহত্তর সমাজ একটু ভয় পেয়ে যেতে পারে। সেই থিওরিতে কাজ করেছে, ভয় পাবেন না এটাতে। দেখুন আমি আপনাকে বলছি, আপনি অন্যভাবে নেবেন না। আপনি তো আইজি পদমর্যাদায় প্রাক্তন আইজি হিসেবে কাজ করেছেন, অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। আমি তো সামান্য একজন ইউটিউবার, আমার বিরুদ্ধে 16টা মামলা করে রেখে দিয়েছেন এরা বিভিন্ন এতে, ফলস এবং ফেক, বারবার সেটা ধরা পড়ছে। যাই হোক, সেটা ছেড়ে দিন। আপনাকে বলি, আপনি কিন্তু বহু মানুষের ভেতরের কথাগুলো বলেন টিভির পর্দায় বসে, এটা কারু হজম করতে একটু অসুবিধা হয় এবং যার জন্য একটি নির্দিষ্ট চ্যানেল, সেই নির্দিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যম, তারা এই নোংরামিটা করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। যিনি সঞ্চালিকা, তিনিও একটি ভিডিও বোধহয় পোস্ট করেছেন, তার একটা স্টক শো করেছেন, আমি একটুখানি শুনে বুঝতে পারলাম যে ইন্টেনশন ইজ ক্লিয়ার। এটাতে করবেন না, এটাতে আপনার মান মর্যাদা সম্মান 1% কমবে না। যারা করছেন এটা, এই নোংরামিটা করছেন, তাদের এক্সপোজ করে দেওয়ার কাজটা এবার বৃহত্তর সমাজকে করতে হবে। আপনি একটু খেয়াল করুন, আপনাকে আরেকটা, আমি হয়তো বেশি কথা বলছি আপনার সঙ্গে, আপনার বিরুদ্ধে যে নোংরামিটা সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যম করছে, তারা কিন্তু জুনিয়র ডাক্তারদের নিয়েও করছে। একটু খেয়াল করুন, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কন্টিনিউয়াস প্রভোকেটিভ স্টেটমেন্ট করে গেছেন কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে, করে গেছেন একদমই তাই। এবার তাহলে মিলিয়ে নিন 2-2-4, কাকে খুশি করার জন্য, কি ডিভিডেন্ড পাওয়ার জন্য, কি ইন্টেনশন নিয়ে, পেছনের ইন্টেনশনটা কি, কিছু করতে পারবে না। এলাকার নাম বললে আপনার বিরুদ্ধে যদি এফআইআর হয়, হাজার হাজার এলাকার নাম তো আমরা বিভিন্ন সময় বলি, তাহলে প্রত্যেকের নামে ওরা এফআইআর করুন। এক্স্যাক্টলি তাই। আমি আপনাকে এখনো বলছি, জোর দিয়ে বলছি, আপনি আপনার চ্যানেলের জন্য বলছি, যারা শুনবেন, কোন পেশা, কোন প্রফেশন, আপনি বলেননি, আমি কারোর সম্বন্ধে বলিনি সন্ময় বাবু। আমি ওইটা টেলিকাস্ট হওয়ার পর আমি একবার শুনেছিলাম, আজকে আমি 2বার শুনলাম, কারণ আপনাকে ফোন করার আগে আমি 2বার শুনলাম। শুনে আমার মনে হলো এত রাত্রে আপনি জেগে আছেন কিনা, আমি একবার ফোন করি, তো পেয়ে গেলাম, ভালো হলো। পঙ্কজবাবু অনেক ধন্যবাদ। তাতে আমি লাস্ট বলে আপনাকে শেষ করছি। তাতে দেখুন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, দেশের আইন অনুযায়ী আমাকে পানিশমেন্ট দেওয়া হোক,
তাতে যদি আমার কোনো অপরাধ শনাক্ত করে থাকতে পারে, আই এম রেডি ফর এনি পানিশমেন্ট। কিন্তু আমি আপনাকে বলছি, আমি সজ্ঞানে অজ্ঞানে চেতনে অবচেতনে কোনো পেশা, কোনো প্রফেশন, কোনো ব্যক্তি, কাউকে মেলাইন করিনি, কাউকে ছোট করিনি, কাউকে খাটো করিনি। আমাকে কিন্তু উল্টে করা হয়েছে সাংবাদিক বা জার্নালিস্টিক এথিক্স ডিজোবে করে। এদের কাছে আপনি এথিক্স এক্সপেক্ট করেন? পঙ্কজবাবু, এখানে বোধহয় একটা ভুল হচ্ছে। এদের কাছে এথিক্স এক্সপেক্ট করেন? আপনি যাদের সম্বন্ধে বলছেন তাদের কাছ থেকে এথিক্স এক্সপেক্ট করেন না। তাদের ইনার স্টোরি নিয়ে আমি কোনো কথা বলি না, কেননা এটা আমার কোনো একটা জায়গায় রুচিতে বাঁধে। তাদের অঙ্কটা কি, ভেতরের অঙ্কটা কি, মানে আজ থেকে 2-2.5 বছর আগে আমি আমার বহু পরিচিত বন্ধু বান্ধবকে বলেছিলাম তাদের ভেতরের ইন্টেনশনটা কি। তো যাই হোক, তারা এতে সফল হবেন না, এইসব করে কোনো লাভ হবে না। পাশে আছি পঙ্কজবাবু, এইটুকু বলে রাখলাম। আপনাকে অজস্র ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভালো থাকুন, আপনার ফোনটা ধরার জন্য। থ্যাংক ইউ।